বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা সকলেই অবগত আছেন আগামীকাল সকাল 7টা থেকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভার শেষ পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সমস্ত নাগরিক, দেশের সচেতন নাগরিক থেকে শুরু করে সাধারণ মানুষ তাকিয়ে আছে মহারাষ্ট্রের নির্বাচনের দিকে। মহারাষ্ট্রের নির্বাচন কোন পথে যাবে এবং যে পথে যাবে সেই পথে থেকেই তৈরি হবে নতুন ভারতের দিশা। যদি এই ভোটে বিজেপি জয়লাভ করে তাহলে বিজেপি তার ক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে, নরেন্দ্র মোদী ক্ষমতা বলিয়ান হয়ে উঠবে এবং এর আগে অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর যে ক্ষমতা ছিল সেই ক্ষমতায় ফিরে আসবে তিনি এবং দেশ জুড়ে আদানি গ্রুপের সাম্রাজ্য তৈরি হবে। ভারতবাসী যদি পরাধীন হয়ে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। এই প্রেক্ষাপটে মহারাষ্ট্রের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ নির্বাচন যে এই নির্বাচনে 4টি আঞ্চলিক দলের ভবিষ্যৎ নির্ধারণ হবে। শারদ পাওয়ারের এনসিপি, অজিত পাওয়ারের এনসিপি, উদ্ধব ঠাকরের শিবসেনা, একনাথ শিন্ডের শিবসেনা। কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াই থাকবে। কংগ্রেস হেরে যেতে পারে, বিজেপি হেরে যেতে পারে, কেন এরা জাতীয় দল, এরা আবার ঘুরে আসতে পারে। কিন্তু এই বিধানসভা নির্বাচনে যদি একনাথ শিন্ডে হেরে যান তাহলে একনাথ শিন্ডের রাজনৈতিক যে ক্ষমতা সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই নির্বাচনে যদি উদ্ধব ঠাকরে হেরে যান তাহলে উদ্ধব ঠাকরে যে রাজনৈতিক দক্ষতা, বালাসাহেব ঠাকরে যে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করেছিলেন, যে দলটা তৈরি করেছিলেন খেটে শিবসেনা, সেটা শেষ হয়ে যাবে। যদি এই নির্বাচনে শারদ পাওয়ারের এনসিপি হেরে যায় তাহলে মনে রাখবেন যে এনসিপি শারদ পাওয়ার মহারাষ্ট্রের রাজনীতি থেকে বিদায় নেবেন। যদি অজিত পাওয়ার হেরে যান তাহলে অজিত পাওয়ারে বিদায় নেবেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মহারাষ্ট্রের নির্বাচন জাতীয় রাজনীতিতে যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি এই 4টি বিবাদবান আঞ্চলিক দলের মধ্যেও গুরুত্বপূর্ণ, তাদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন সবাই মহারাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে, যখন এই মহারাষ্ট্রের নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলো, বিশেষ করে মহাবিকাশ আঘাড়ি, কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা, শারদ পাওয়ারের এনসিপি বারবার অভিযোগ করছিলেন যে এরা বিজেপির লোকেরা প্রচুর টাকা ছড়াচ্ছে, একনাথ শিন্ডে প্রচুর টাকা ছড়াচ্ছে। অভিযোগ উঠেছে 3,546 কোটি টাকা নাকি এই নির্বাচনে শাসক দল হিসাবে বিজেপি এবং একনাথ শিন্ডেরা খরচ করছে, যেটা হিসাব মতো প্রত্যেকটা ভোটারের কাছে 10,000 টাকার সমতুল্য। এত টাকা যেখানে খরচা হচ্ছে, নির্বাচন কমিশনের অভিযোগ যাচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন একটাও টাকাও উদ্ধার করতে পারেনি, সেইভাবে উদ্ধার হয়নি। হয়তো কিছু টাকা, কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে, হয়তো কয়েক কোটি টাকা উদ্ধার হতে পারে, কিন্তু এত টাকার যে স্রোত। আরেকজন সাংবাদিক সেদিনে বলছিলেন, দেখলাম ইউটিউবে, 3,400 কোটি টাকা খরচ করছে একটি মাত্র বিজনেস হাউস, একটি মাত্র শিল্পপতি। মহারাষ্ট্রের নির্বাচনে বিজেপিকে জেতাতে হবে, এই অভিযোগও সামনে আসছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমরা সাধারণ নাগরিকরা ভোটটাকে প্রহসন বলে মনে করছি, এদেশের নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনে টিএন সেশন ছিলেন, যে টিএন সেশনকে সারা পৃথিবীর মানুষ মনে রাখবে, যে ভারতের নির্বাচন ব্যবস্থাতে তিনি যে সংস্কার করে দিয়ে গেছেন, সেই টিএন সেশনের গদিতেই বসেছেন রাজীব কুমার। রাজীব কুমার যে আচরণ, রাজীব কুমার যেভাবে সমস্ত সাংবাদিক সম্মেলনে বসে কবিতা ওড়াতে থাকেন, বিরোধী দলগুলো হেরে যান বলে তাদেরকে কটাক্ষ করতে থাকেন,
কিন্তু আজকের ঘটনার পর রাজীব কুমার যদি সুসভ্য সম্পূর্ণ একজন নির্বাচন কমিশনার হন, তাহলে তার পদত্যাগ করাটাই জরুরি বলে আমরা মনে করি। কারণ আজকে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ছোটখাটো নেতা নয়, আঞ্চলিক নেতা নন, বা কোনো একটা পাড়ার নেতা নন, রাজ্যের নেতা নন। বিজেপির একটা জাতীয় নেতা, সাধারণ সম্পাদক, নরেন্দ্র মোদী এবং অমিত শাহর ঘনিষ্ঠ বলে পরিচিত বিনোদ তাওড়েকে হোটেলের মধ্যে পাকড়াও করেছে জনতা। অভিযোগ, তিনি নাকি ভোটারদের ঘুষ দিচ্ছিলেন ভোট দেওয়ার জন্য। তিনি নাকি 5 কোটি টাকা এনেছিলেন এবং 15 কোটি টাকা নাকি দেওয়ার কথা। হিতেন্দ্র ঠাকুর, আমরা সবাই জানি হিতেন্দ্র ঠাকুরের গল্প। পালঘর এলাকার যিনি অবিসংবাদী নেতা, বহুজন বিকাশ আঘাড়ির নেতা। এই দলের মাত্র 3টে বিধায়ক আছে, তার মধ্যে বাপ বেটাই বিধায়ক, হিতেন্দ্র ঠাকুর আর ক্ষিতীশ ঠাকুর। হিতেন্দ্র ঠাকুরের কাছে একটা ফোন আসে যে বিনোদ তাওড়ে অমুক হোটেলে, বেদান্ত গ্রুপের এক হোটেলে তিনি গেছেন এবং সেখানে নাকি টাকা বিলি করা হচ্ছে। এই খবর পাওয়ার পর হিতেন্দ্র ঠাকুরের ছেলে ক্ষিতীশ ঠাকুর দলবল নিয়ে হোটেল ঘেরাও করে ফেলে। বলে, আমরা যতক্ষণ না এই বিনোদ তাওড়েকে বের করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সরব না, এবং সন্ধ্যে 6টা পর্যন্ত তারা ঘেরাও করে রেখেছিল। ওই হোটেলের, বেদান্ত গ্রুপের যে হোটেল, সেই হোটেলের 406 এবং 408 নম্বর ঘর থেকে নির্বাচন কমিশনের আধিকারিকরা নিজেরাই স্বীকার করেছেন একটায় 9 লক্ষ কত টাকা, একটায় 10 লাখ টাকা, এবং সেটা পাওয়া গেছে খামের মধ্য থেকে। খামের মধ্যে সেই টাকাগুলো গুছিয়ে রাখা হয়েছিল, অর্থাৎ খামের মধ্যে ভরে রাখা হয়েছিল কাকে কত টাকা দেয়া হবে। যে নির্বাচন কমিশন দাবি করছিলেন যে তারা নাকি নিরপেক্ষভাবে চালান, এই নিরপেক্ষতার নমুনা নির্বাচন কমিশনের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বিজেপি দল, নরেন্দ্র মোদী স্বচ্ছতার কথা বলেন, সাধারণ মানুষের কাছে নিজের একটা স্বচ্ছ ভাবমূর্তি রাখেন। আরএসএস থেকে উঠে আসা বিনোদ তাওড়ে কে চোর বলে যখন সম্বোধন করছেন, আপনারা যদি ভিডিওটা দেখেন, আমাকে নিজেকে খারাপ লাগছিল না যে আরএসএস এর একজন শিক্ষিত মানুষ, যিনি ইঞ্জিনিয়ার বলে নিজেকে দাবি করেন, যিনি মহারাষ্ট্রের একসময় মন্ত্রী ছিলেন, তিনি তাকে চোর চোর বলে চিৎকার করছে সাধারণ নাগরিক জনতা। ভাবতে পারেন কোথায় আমরা যাচ্ছি? ঘিরে রাখা হলো এবং সেই ভিডিও ছড়িয়ে গেল। এই ঘটনা থেকে নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবে। গোটা মহারাষ্ট্র জুড়ে এখন নির্বাচন কমিশনের শাসন চলছে, পুলিশ প্রশাসন, আইবি তার হাতে আছে। বিনোদ তাওড়ে দিল্লি থেকে এলেন, টাকা নিয়ে পালঘরে ঢুকলেন, সেই খবরটা কেন পাইনি? আরেকটা শুনে অবাক হবেন যে ওই হোটেলের ওই সময়কার সিসিটিভি নাকি খারাপ ছিল, চলছিল না যেই সময় ঘটনাটা ঘটেছে। তাহলে কি হবে? আর বিজেপির নেতারা ধরা পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে টুইট করে অমিত মালব্য বলছেন যে নির্বাচন কমিশন বিচার করবে, যা সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন কমিশন নেবে। লজ্জাবোধটুকু বলে কিছু নেই। এই ঘটনা থেকে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে বিজেপি জেতার জন্য সব রকম হাতিয়ার ব্যবহার করবে। মহারাষ্ট্রেতে এখন এই সময় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই বলেই মনে হচ্ছে। তা না হলে পালঘরের মতো জায়গায়, পালঘর এলাকায় যে 6টি বিধানসভা কেন্দ্র আছে, তার মধ্যে 3টে দখলে আছে
বঞ্চিত অর্থাৎ বহুজন বিকাশ আঘাড়ির, একটি আছে শিবসেনা উদ্ধব ঠাকরে, একটি বিধানসভা ক্ষেত্র আছে এনসিপি শারদ পাওয়ারের, আর একটি বিধানসভা ক্ষেত্র আছে কার? সিপিএমের অর্থাৎ বামপন্থীদের। এই বেল্টের মধ্যে যে ঘটনাটা ঘটল, এ থেকে তিনটে প্রশ্ন সামনে এসেছে। একটা প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন হেলিকপ্টার চেক করছে, উদ্ধব ঠাকরের হেলিকপ্টার চেক হলো, তারপরে সবাই হেলিকপ্টার চেকের ভিডিও দিয়ে যেতে শুরু করলো, বিরোধীদের রাহুল গান্ধীর হেলিকপ্টার পর্যন্ত চেক করা হলো। যদি হেলিকপ্টার চেক করতে পারেন, তাহলে বিনোদ তাওড়ে কত টাকা নিয়ে যাচ্ছেন সেটা চেক করা হলো না কেন? কেনই বা এত টাকার স্রোত আসছে বলে অভিযোগ উঠছে? কেন মিডিয়াতে এই খবরগুলো বেরিয়ে আসছে? নির্বাচন কমিশন কেন নীরব? দ্বিতীয়, যে বিজেপি দল নিজেদেরকে একটা স্বতন্ত্র দল বলে দাবি করে, রাষ্ট্রবাদী দল বলে দাবি করে, রাষ্ট্রবাদী দলের কি এটাই নমুনা যে টাকা দিয়ে ভোট কিনতে হবে, টাকা দিয়ে ভোট নিতে হবে, টাকার বিনিময়ে মানুষকে মোটিভেট করা হবে, কাজের বিনিময়ে নয়? এতদিন প্রায় 10 বছর ধরে মহারাষ্ট্রে ক্ষমতায় আছে, 5 বছর বিজেপি এককভাবে চালিয়েছে, পরের 5 বছর এর দল অর দল ভেঙে চালিয়েছে। তারপরেও মানুষের প্রতি আস্থা রাখতে পারছেন না, মানুষকে বিশ্বাস করছেন না। 3 নম্বর, সংকেত খুব পরিষ্কার। উদ্ধব ঠাকরে এই প্রসঙ্গে বলেছেন যে বিজেপি নেতারা বিচার করবে, নির্বাচন কমিশন বিচার করবে, কি করবে না জানি না, মহারাষ্ট্রের মানুষ আগামীকাল অর্থাৎ ভোট দানের সময় এই কথাটা মনে রাখবে, এই গ্যাংটাকে মনে রাখবে। এই গ্যাংটা কি করতে চাইছে? এই বিজেপিকে গ্যাং বলে উল্লেখ করলে, একটা দলকে, রাজনৈতিক দলকে একটা গ্যাং বলে উদ্ধব ঠাকরে উল্লেখ করলেন। চতুর্থত, নির্বাচন কমিশনের কাছে বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল নির্বাচন কমিশনের। কারণ তিনি বিরোধীদের যেভাবে ওয়াচ করছিলেন, সেভাবে কেন ওয়াচ করা হলো না বিনোদ তাওড়েদের? আরেকটা ব্যাপার সামনে এলো যে বিনোদ তাওড়েরা, বিজেপির নেতারা ভোটের জন্য সমস্ত রকম গণতান্ত্রিক শিষ্টাচারকে অবজ্ঞা করতে পারেন, কোনো গণতান্ত্রিক শিষ্টাচারকে মান্যতা দেন না। এটা প্রমাণিত হলো। আপনারা কি ভাবছেন বিজেপি কি মহারাষ্ট্রে হেরে যাবে বলেই টাকা বিলাচ্ছে? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আগামীকাল দেখা যাবে মানুষ কিভাবে ভোট দিচ্ছে। 23 তারিখে বেরিয়ে আসবে প্রকৃত চিত্র। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে।